নমস্কার, আমি রুস্তম ঋত্বিক। তো আপনাদের বেশ কয়েকটা গল্প আজকে শোনাবো, বা ঘটনা, সত্যিকারের ঘটনা শোনাবো, সবকটাই ক্রাইমের উপর। তো প্রথম ঘটনা শুরু করছি। দেখুন, আমরা সবাই পুলিশের উপর অনেক দোষ দিই, মানে পুলিশের অনেক দোষ দেখি, অনেক কিছু বলি, ঠিক কথা। তারা করেও সেরকম। অনেক সময় দেখি যে অনেক কিছু প্রবলেম হয়, যেগুলো এরপরে আর কিছু বলছি না। তো যাই হোক, তো পুলিশ আবার ভালো কাজও করে। এখন আমি যে ঘটনাটা বলবো সেটা কিন্তু এই পুলিশেরই একটা ভালো কাজ, সেই কাজটার উপরই এই ঘটনাটা দাঁড়িয়ে আছে। ঘটনাটা 2017 সালের নর্থ গোয়া অঞ্চলের ঘটনা। নর্থ গোয়া অঞ্চলে একটা হোটেল, মানে লজিংয়ের হোটেল, সেই হোটেলে 6 জন আসে, 6টি যুবক আসে এবং এসে সেই হোটেলে স্টে করা শুরু করে। স্টে করতে করতে একটা অদ্ভুত ব্যাপার হোটেলের কর্মীরা লক্ষ্য করে যে তারা বিভিন্ন জায়গা থেকে খাবার অর্ডার দিয়ে হোটেলে নিয়ে আসে এবং তারা যে 6 জন আছে, যে খাবারটা তারা আনায় বিভিন্ন জায়গা থেকে, তার সেটা মোটেই 6 জনের খাবার নয়, অনেক বেশি খাবার। এবং সেটা তারা, বাকি খাবারটা তারা যতটুকু পারে খায় এবং বাকিটা তারা গরিব দুঃখীদের মধ্যে, আশেপাশে যারা আছে তাদের মধ্যে বিলিয়ে দেয়। তো এই ঘটনা চলতে থাকে। এখন ব্যাপারটা এইরকমই যে তারা যখন অর্ডার করত খাবারটা, তখন শাহি পনির, বাটার নান আর ডিলাক্স থালি, এই 3টে জিনিসই ওরা অর্ডার করতো। ডিলাক্স থালির মধ্যে ডাল, ভাত, সবজি, পাঁপড় ভাজা, চাটনি, এই যা। আর শাহি পনির, বাটার নান, এই জিনিসগুলো ওরা অর্ডার করতোই। এবং প্রত্যেক দিনই ওরা অর্ডার করে, বিভিন্ন জায়গা থেকে খাবার আসে, তারা ওই খাবারটা খায় এবং তারপর বাকিটা বিলিয়ে দেয়। এখন এর পেছনে কি রহস্য, কি না, সেটাই আমরা বিস্তারিতভাবে আসি। এই যে এরা যে খাবারটা খায়, এরা যেসব হোটেলে অর্ডার করে, তারা ওই নর্থ গোয়া অঞ্চলে যেসব হোটেল আছে সেই সব হোটেলে এরা নেট থেকে তাদের নামগুলো বের করে সেই সব হোটেলে ফোন করে অর্ডারটা দেয়। অর্ডারটা দিয়ে সেখান থেকে খাবারটা আনায় এবং এদের শর্ত হচ্ছে এটাই যে আমরা কোনো জোম্যাটো বা সুইগি বা এই ধরনের কোনো অ্যাপস থেকে খাবার আমরা আনছি না, আপনারা নিজেদের লোককে দিয়ে আমাদের এই হোটেলে খাবারটা পাঠাবেন এবং অন্য কোনো অ্যাপস থেকে যেন কেউ না আসে। তো ভালো কথা। আরও একটা শর্ত কি ছিল এদের, যে এরা এমন দোকান থেকে বা এমন হোটেল থেকে খাবার আনাতো যাদের নামে রসোই কিংবা কিচেন এই রকম ওয়ার্ডগুলো থাকতো। তো অদ্ভুত ব্যাপার, এই ধরনের কেন হোটেল থেকে আনাতো সেটা পরে আসছি। এই সব হোটেলগুলো থেকে এরা খাবার আনাতো, যারা ডেলিভারি করতে আসতো তারা ডেলিভারি করতে এসে যখন ডেলিভারি করবে তার ঠিক আগে একজন গিয়ে হোটেলের বাইরে দাঁড়াতো এবং ডেলিভারি করার পর ডেলিভারি ম্যান যখন চলে যেত, তখন বেরিয়ে যখন সে আবার ফিরে যাচ্ছে, তখন ওই যে বাইরে দাঁড়াতো সে কিন্তু ফলো করে সেই হোটেলে চলে যেত। এইভাবেই কিন্তু ঘটনাটা ঘটছিল। খাবার খাচ্ছে, ফলো করছে, হোটেলে যাচ্ছে, আবার ফিরে আসছে। প্রত্যেক দিনই ওই শাহি পনির আর
ডিলাক্স থালি আর হচ্ছে গিয়ে ওই বাটার নান, এটাই ওদের খাবার ছিল। এখন নর্থ গোয়া অঞ্চল সেখানে তো নিজস্ব কিছু খাবার থাকবে, নর্থ গোয়ার আলাদা কুইজিন আছে, কিন্তু তারা ওইসবে কিছু পরোয়া করতো না। তারাই নর্থ ইন্ডিয়ান খাবার যেগুলো, এইগুলোই তারা অর্ডার দিত। এইভাবে মোটামুটি 7-8 দিন হয়ে গেছে। এরা ওই রকমভাবেই খাচ্ছে, ওইভাবেই খাওয়া দাওয়া করছে, ওই একই খাবার আনছে, এটাই চলতে থাকছে, এই সিলসিলাটা চলতে থাকছে। তো বিভিন্ন হোটেল থেকে খাবার যখন আনছে এরা, কিন্তু তাদের যে উদ্দেশ্যটা, তাদের যে লক্ষ্যটা, সেটা কিছুতেই কমপ্লিট হচ্ছে না। তারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার এইভাবেই আনছে, মানে বিভিন্ন ধরনের খাবার মানে বিভিন্ন হোটেল থেকে খাবার এইভাবেই আনছে। তা এইভাবে করতে করতে 10ম দিনে, 10th যেটা ছিল সেই দিনকে এরা একটা হোটেলে অর্ডার দেয়। হোটেলটার নাম ছিল দিদি কি রসোই। তো সেইখানে অর্ডার দিয়ে তারা খাবারটা আনে। খাবারটা আনার পর একজন যেরকম বাইরে দাঁড়াবার সেরকম বাইরে দাঁড়িয়ে থাকতো। এবার ডেলিভারি ম্যান যখন খাবারটা দিয়ে ফিরে যাচ্ছে তখন সে আবার তার পেছন নেয় এবং ওই হোটেলটায় গিয়ে পৌঁছে দেখে যে লেখা রয়েছে দিদি কি রসোই। যাই হোক, সে ভেতরে যায়, গিয়ে বসে। এবার সে যাকে খুঁজতে এসছে এখানে, সে একজন মহিলা এবং এই মহিলা কখনোই খাবার সার্ভ করবে না কিংবা অর্ডার নিতে আসবে না, এইটা যে নাকি ফলো করছে তার মাথায় আছে। সে চুপচাপ গিয়ে হোটেলের ভেতর ঢুকে বসলো এবং সেখানে বসেও ও কিন্তু আবার ওই খাবারটাই অর্ডার দিল, ওই বাটার নান, শাহি পনির আর ডিলাক্স থালি। বসে রয়েছে, খাবার এসছে, ও আস্তে আস্তে খাচ্ছে। এর বেশ কিছুক্ষণ বাদে একজন মহিলা ভেতর থেকে বাইরে আসে। বাইরে আসার পর, যেই বাইরে আসে, ওই ছেলেটি যে নাকি ফলো করে ঢুকেছে সে দেখে মহিলাটিকে এবং দেখার পর সে ওই অবস্থায় খাবার ছেড়ে উঠে যায়, বাইরে যায়, দোকানের বা হোটেলের বাইরে যায়, গিয়ে তার যে বাকি 5 জন সদস্য ছিল তার দলের, তাদেরকে ফোন করে সেখানে ডাকে। ফোন করে সেখানে ডাকার পর সেই সদস্যরা যখন আসে, 6 জন মিলে একসাথে ওই হোটেলের ভেতর ঢুকে যায়। ঢুকে গিয়ে একদম সোজা অন্দরমহলে যায় হোটেলের এবং সেখান থেকে ওই যে মহিলাটি বেরিয়ে এসেছিলেন ওনাকে এবং তার সঙ্গে আরো একজন লোককে ওখান থেকে বের করে আনেন। বের করে এনে সোজা তারা যে হোটেলে ছিল সেই হোটেলে নিয়ে যান এবং সেখান থেকে সোজা দিল্লি। এই যে 6 জন ছিল, এরা ছিল দিল্লি পুলিশের লোক। এবার ঘটনাটা বলি, মানে এর পেছনে যে ঘটনাটা সেটা বলি। দিল্লির রূপনগর অঞ্চলে একটা কাপড়ের দোকান ছিল, বিকাশ শান্ডিল্য আর মীনাক্ষী শান্ডিল্যর। তো এই কাপড়ের দোকানটাতে এই বিকাশ শান্ডিল্য আর মীনাক্ষী শান্ডিল্য যা বিজনেস করতো, এরা একবার একটা ব্যাংক থেকে, ব্যাংক মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল, যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল যে কর্পোরেশন যেগুলো আছে সেই রকম কোনো একটা জায়গা থেকে এরা কিছু টাকা লোন নেওয়ার চেষ্টা করে। কিছু টাকা বলতে 5 কোটি টাকার মতন লোন নেওয়ার চেষ্টা করে তাদের বিজনেসের কাজে লাগানোর জন্য। এবার এত টাকা লোন দেওয়ার ক্ষেত্রে তো ব্যাংক তো দেখতেই চাইবে যে তাদের কি প্রপার্টি আছে না আছে। তো তারা দেখায় যে তাদের একটা জায়গা আছে এবং সেখানে তাদের যে বাড়িটা আছে সেটা 5 কোটি টাকার মতন।
তো আমি একটু ভুল বললাম, অ্যাকচুয়ালি 5 কোটি টাকা না, ওরা কিছুটা টাকা ওই রকমই লোন চাইছিল। তো ব্যাংক তারপর ওই বাড়িটা দেখে, ওই ব্যাংক থেকে মানে ওই কর্পোরেশন থেকে লোক যায় গিয়ে ওখানে বাড়িটা দেখে এবং দেখে তারা ভ্যালুয়েশন দেখে যে হ্যাঁ এটা 5 কোটি টাকার মতনই পড়বে। তো তারা তখন কি করে, এদেরকে 4,11,00,000 টাকা এদেরকে স্যাংশন করে দেয়। আচ্ছা, একটা কথা বলার আছে, শুধু তো লোন দিলেই হলো না, গ্যারেন্টার হিসেবে কাউকে থাকতে হবে। তো এই মীনাক্ষী শান্ডিল্যের যে ভাই ছিল সে এবং এই বিকাশ শান্ডিল্যের যে মা ছিল তারা গ্যারেন্টার হিসেবে থাকেন। তাদেরও ব্যাংক ডিটেলস চেক করা হয়, চেক করার পর কমপ্লিট করে নিয়ে তখন টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয়। এবার 2019 পর্যন্ত কিন্তু এই যে মান্থলি যে পেমেন্টটা সেটা কিন্তু এরা করতে থাকে ব্যাংককে, মানে এই এনবিএফসি কে। করার পর 2019-এর অক্টোবর মাস থেকে কিন্তু এরা আর এটা বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার ফলে বারবার ব্যাংক থেকে চিঠি পাঠানো হয় বা খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু কোনো রকম কোনো রেসপন্স না দেখে এবার তারা যায় বাড়িতে যায়, বাড়িতে গিয়েও এদের পায় না। তো তখন ব্যাংক থেকে কি করে, যে ওই যে জায়গাটা যেটা দেখিয়েছিল, যে বিল্ডিংটা যে বাড়িটা দেখিয়েছিল এবং জায়গাটা দেখিয়েছিল, সেই বাড়িটা ব্যাংকে ভাবে যে তো ঠিক আছে আমরা ওটা বিক্রি করেই তো পেয়ে যাব। ওরা তখন ওখানে ওটা বিক্রি করতে যায়, গিয়ে তখন দেখে যে ওটা অলরেডি বিক্রি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এরা কি করেছিল, যখন লোনটা নিচ্ছে তখন কিন্তু ব্যাংকে ওটা দেখিয়ে লোনটা নিয়েছিল, তখনও কিন্তু বিক্রি হয়নি। তারপরে এরা কিন্তু ওটা বিক্রি করে দেয় 5 কোটি টাকা, বিক্রি করে দিয়ে সেই টাকাটা নেয়। নেওয়ার পর ব্যাংক অলরেডি লোন দিয়ে দিয়েছে ততদিনে, আর ব্যাংক থেকেও 4,11,00,000 টাকা নিয়ে মোট 9,11,00,000 টাকা নিয়ে এরা কিন্তু সরে যায়। এবং এরা গিয়ে গোয়াতে নিজেদের, এই নর্থ গোয়াতে নিজেদের একটা হোটেল খোলে এবং এই নামটা বললাম যে দিদি কি রসোই, এই হোটেলটা খোলে এবং সেখানে নিজেদের নাম চেঞ্জ করে ফেলে, গেট আপ চেঞ্জ করে ফেলে, সমস্ত কিছুই চেঞ্জ করে ফেলে। যার ফলে ব্যাংকের লোকজন কিন্তু কিছুতেই পাচ্ছিল না। তখন তারা পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ বারবার খোঁজ খবর করতে থাকে, এইভাবে 2 বছর কেটে যায় 2021 পর্যন্ত, কিন্তু কোনোভাবেই কিছু হয় না। এই রকম অবস্থায় চলতে চলতে পুলিশের যে ইনফরমাররা থাকে তাদের মধ্যে কেউ এরকম একটা খবর দেয় যে নর্থ গোয়াতে দিল্লি থেকে কেউ এসে এখানে হোটেল খুলেছে, এই সময়ের মধ্যে মানে এই সালের মধ্যে হোটেল খুলেছে এবং সেখানে এই ধরনের খাবার পাওয়া যায়, শাহি পনির, বাটার নান, এই ধরনের খাবার পাওয়া যায় এবং ওই হোটেলের নামটা রসোই কিংবা কিচেন এইরকম নাম দিয়ে আছে। তো যার ফলে এরা ওই অঞ্চলে এই যে 6 জন পুলিশ গেছিল দিল্লি পুলিশের ইওডব্লিউ থেকে, মানে ইকোনমিক অফেন্স উইংস দিল্লি পুলিশের, সেখান থেকে এরা গিয়ে ওখানে স্টে করে এবং প্রত্যেক দিনই এরা এই শাহি পনির, বাটার নান এবং ডিলাক্স থালি খেতে থাকে। খেতে যত ইচ্ছে খাও, কারণ এখান থেকে বলেই দেওয়া হয়েছিল যে তোমরা খাও, যত পারবে খাও, কিন্তু কাজটা তোমরা কমপ্লিট করে এসো। তো এইভাবে এরা এই মহিলাটিকে এবং তার হাজবেন্ডকে ধরে ফেলে। এরপর দিল্লির আদালতে এই কেসটা ওঠে। কেসটা ওঠার পর এরা তো প্রেজেন্ট হয় এবং এমনভাবে কেসটা তৈরি করা হয় যদি এরা কখনো বেলে বাইরে আসে তাহলে যা খরচা হয়েছিল, অর্থাৎ কিনা
দিল্লি পুলিশের এই টোটাল অপারেশনটা করতে যা খরচা হয়েছিল, ওই প্রত্যেক দিন যে খাওয়া দাওয়া, তারপর ওখানে যে 6 জন গিয়ে হোটেলে ছিল, এভরিথিং, তার সমস্ত খরচটা এদেরকেই কিন্তু বহন করতে হবে। যাই হোক, এইভাবে এরা ধরা পড়ে। তাই বললাম যে পুলিশ যে সব সময় খুব খারাপ কাজ করে তা নয়, পুলিশ ভালো কাজও করে, তার একটা নমুনা এই গল্পটার মধ্যে বা এই ঘটনাটার মধ্যে আপনাদের জানালাম। এটা হলো আমার প্রথম ঘটনা। এরপর নেক্সট যে ঘটনাটা আমি আপনাদের বলবো, সেই ঘটনাটা কিন্তু একটু ভয়াবহ ঘটনা না। আমি কোনো ভূতের ঘটনা আপনাদের বলবো না, সেটা বলেই দিয়েছি প্রথমে। কিন্তু ঘটনাটা কিরকম, মানে একটু ভয়াবহ বলতে, আমার এক বন্ধু বলে যে মানুষের থেকে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। সত্যিও কথাটা ঠিকই বলে, ভূত মানুষের মতন ভয়ঙ্কর নয়। তো এই ঘটনাটা এইরকমই, যাদের দুর্বল হার্ট তারা কিন্তু এটা শুনবেন না, আগেই বলে দিচ্ছি। এটা জার্মানির একটা ঘটনা, জার্মানির বার্লিন শহর। এই বার্লিন শহরে এক কম্পিউটার ইঞ্জিনিয়ার, নাম মিবেসি। তো এই মিবেসি ও নিজের কাজকর্ম করে, ভালো জায়গায় একটা চাকরি করে, এবং কম্পিউটার ঘাটাঘাটি করতে করতে, নেট ঘাটাঘাটি করতে করতে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার ও দেখে, দেখাদেখি করতে থাকে। এইভাবেই ওর জীবন চলে। তো এ যেহেতু বিভিন্ন ধরনের কাজকর্ম করে কম্পিউটারে এবং নেট ঘাটাঘাটি করতে করতে এর মধ্যে হঠাৎ করে একটা খেয়াল জাগলো। এই যে ঘটনাটা আমি বলছি, আপনারা এখনো পর্যন্ত যে ধরনের ঘটনাগুলো, মানে ক্রাইমের ঘটনাগুলো শোনেন, সেখানে কোনো জায়গায় কোনো ষড়যন্ত্র কিংবা কোনো জায়গায় হঠাৎ করে কিছু ঘটে যাওয়া, এইরকম ঘটনা শোনেন। কিন্তু এই যে ঘটনাটা আমি বলছি, সেখানে কিন্তু একদম নতুন মানে একদম অন্য ধরনের। এখানে একেবারে যে কিলার, সে ইস্তেহার দিয়ে, মানে একদম অ্যাডভার্টাইজমেন্ট করে সে বলছে যে আমি খুন করতে চাই, যে খুন হতে চাও সে আমার কাছে এসো এবং তাকে আমি খুন করব। নেটে এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট বা ইস্তেহার সে দেয়। এই কম্পিউটার ইঞ্জিনিয়ার যে ছিল মিবেসি, সেই কিন্তু নেটে এটা দেয় যে আমি খুন করতে চাই, এবং যে বা যারা খুন হতে চাও তারা আমার কাছে এসো, আমি তোমাদেরকে খুন করব, এবং খুন করে তোমাদের গোটা বডিটাকে টুকরো টুকরো করে আমি খাবো। মানে কতটা ভয়ঙ্কর হতে পারে জিনিসটা। এই অবস্থায় এই যে অ্যাডটা দেয়, এই অ্যাডটা দেওয়ার পর ও চুপচাপ বসে থাকে যে কেউ না কেউ এখানে রেসপন্স করবে হয়তো, সেই অবস্থায় ও বসে থাকে। তো নেটে এটা যাওয়ার পর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এখানে লেখে এই কি অবস্থায়, এগুলো কি ধরনের ব্যাপার, এ কি সাইকো নাকি কি ধরনের, এসব কি বলছে, অনেকে অনেক মন্তব্য লেখে। মিবেসি এই মন্তব্যগুলো দেখে প্রত্যেক দিনই এবং এগুলোকে ডিলিট করে এবং চুপচাপ বসে থাকে যে কেউ না কেউ তো আসবে। এখন অদ্ভুত এই পৃথিবী, এই যে ইস্তেহারটা দেখে 7 জন মানুষ এমন ছিল যারা নাকি রেসপন্স করে, এবং তারা মিবেসির সঙ্গে যোগাযোগ করে নেটের মাধ্যমে। তারা বলে যে হ্যাঁ আমি মরতে চাই এবং তুমি যা যা চেয়েছো তোমার শর্তগুলো আমি রাজি। মিবেসির একটা শর্ত ছিল যে বয়সটা 18 থেকে 30-এর মধ্যে কিন্তু হতে হবে। এবার যে 7 জন আসে, তার প্রথম জন যখন মিবেসির সঙ্গে কথা বলে,
বিবিসি দেখে যে এর বয়স 30-এর বেশি, সুতরাং তার শর্ত মানেনি বলে বিবিসি তাকে আউট করে দেয়। দ্বিতীয় জন যে আসে তার চেহারা একটু ভারী, সেই চেহারা ভারী হওয়ার জন্য বিবিসি বলে যে না, আমার শর্তে তো এরকম নেই, তাহলে একেও আমার চলবে না। দুজন আউট হলো। তৃতীয় জন, তার বয়সও বেশি, চতুর্থ জনের ব্যাপারেও বিবিসির শর্ত যেরকম ছিল সেইভাবে সেটা পূরণ হয়নি বলে সে প্রথম চারজন আউট হয়ে গেল। বাকি যে তিনজন ছিল সেই তিনজনের সঙ্গে কিন্তু ও যে শর্তগুলো দিয়েছিল সেগুলো মিলে যায়। এবার এই তিনজনের সঙ্গে বিবিসি ইন্টারঅ্যাক্ট করে, কথা বলে, যে এরা তিনজন তখন বিবিসির সঙ্গে কথা বলে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং তারা বলে যে না না, আমাদের কি মাথায় ভূত চেপেছে যে আমরা বলেছি যে হ্যাঁ তুমি আমাদের মারতে পারো, মেরে আমাদেরকে কেটে টুকরো টুকরো করে খেতে পারো, আমাদের দরকার নেই বলে এরা তিনজনও কিন্তু পেছিয়ে যায়। অর্থাৎ যে 7 জন এখানে আসে সেই 7 জনের মধ্যে প্রথম 4 জনকে তো বিবিসি নিজেই আউট করে দেয় এবং পরের যে 4 জন সেই পরের 4 জনকে পরের যে 3 জন সেই পরের 3 জন নিজেরাই সরে যায়। 7 জন আউট হয়ে গেল। বিবিসি কিন্তু বসে রয়েছে ওই ইস্তেহারটা দিয়ে যে কেউ না কেউ কখনো না কখনো কিন্তু আসবে। অবশেষে ব্র্যান্ডেস বলে একজন মানুষ যোগাযোগ করে। সে বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি, তুমি আমাকে মারতে পারো এবং মেরে আমাকে টুকরো টুকরো করে দিতে পারো, করে খেতে পারো। তো ব্র্যান্ডেসের সঙ্গে প্রথমে ওর কথা হয়, কথা হওয়ার পর তারপর নেটে কথা হওয়ার পর ওরা দেখা করে এবং দেখা করে তখন ব্র্যান্ডেস বলে যে আমারও কিন্তু শর্ত আছে, সেটা হচ্ছে তুমি যখন আমাকে মারবে তখন আমাকে বাথটাবের মধ্যে আমাকে আমার শরীরের কোনো কিছু কেটে এই রক্তটা পুরো আমার শরীর থেকে বের করে দেবে, সেইভাবেই কিন্তু মারবে। আর আরেকটা জিনিস কি, আমার যাতে মৃত্যুটা হয় সেটা তোমাকে স্থির করবার জন্য তুমি আমাকে কিছু ঘুমের ওষুধ খাইয়ে দেবে, যেটা খেলে নাকি তুমি তো আমাকে কাটলে কিন্তু যন্ত্রণা থাকা অবস্থায় আমি যেন বাইরে না বেরিয়ে যেতে পারি। জানি না এদের মাথায় কি অবস্থা, মানে কি করে এতটা নিজের উপর নৃশংস হতে পারে জানা নেই। তো বিবিসি বলে যে ঠিক আছে। আর একটা শর্ত ব্র্যান্ডেস বলে যে আমি মরে যাওয়ার পর আমার মাথাটাকে কিন্তু তুমি কাটবে না, আমার মাথাটাকে তুমি তোমার বাড়িতে অ্যাস্ট্রে হিসেবে রেখে দেবে। কি ভয়ঙ্কর ভাবুন আপনারা। এরপর এই কাজ হয়। বিবিসি ওই ব্র্যান্ডেসকে তার বাথটাবের মধ্যে ওই যেরকম ভাবে বলা সেরকম ভাবেই তাকে মারে। মারার পর তার ওই মাথাটা নিয়ে রেখে দেয় এবং এই যে ব্র্যান্ডেসের যে বডিটা তাকে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেয়। রেখে দেওয়ার পর সে যখন তখন ওর কাটা অংশ নিয়ে, শরীরের কাটা অংশ নিয়ে ব্র্যান্ডেসের ও খেত। এইভাবে 1.5 বছর চলল। 1.5 বছর চলার পর বিবিসি কনফিডেন্ট হয়ে গেছিল যে তাহলে আমি প্রথমবার যখন সাকসেসফুল হয়েছি, কারণ ও এখন কিন্তু নরখাদক হয়ে গেছে, আমি প্রথমবার যখন সাকসেসফুল হয়েছি তাহলে আমি এবারেও সাকসেসফুল হব। ও কি করলো, আবার একটা ইস্তেহার দিল এই 1.5 বছর পর। সেম জিনিস, একই রকম ভাবে একই ইস্তেহার। প্রথমবারে বিবিসির ইস্তেহার পড়ে 7 জন এসেছিল। দ্বিতীয়বার যখন ওই ইস্তেহারটা দেয় তখন এইটা পড়ে একজন মানুষ সে পুলিশকে জানিয়ে দেয়। প্রথমবারে কিন্তু কেউ পুলিশকে জানায়নি, একজন মানুষ পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ তখন পুরো ব্যাপারটা দেখে শুনে এবং সে বিবিসির কাছে আসে, তারা বিবিসির কাছে আসে, বার্লিন পুলিশ এসে
মিবেসির সঙ্গে কথা বলে। মিবেসি বলে, হ্যাঁ আমার তো কিছু করার নেই, আমি কি করব, আমি তো কোনো লুকোইনি কিংবা আমি কোনো ষড়যন্ত্র করেও মারিনি, আমি পরিষ্কার ইস্তেহার দিই এবং তারা নিজে থেকে আমার কাছে আসে এবং তারা নিজেরাই বলে দেয় যে হ্যাঁ আমাকে এইভাবে মারতে পারো, আমি সেই ভিডিও রেকর্ডিংও করে রেখেছি, আপনি দেখতে পারেন। পুলিশকে সমস্তটাই মিবেসি দেখায় এবং ফ্রিজের মধ্যে যে এখনো কাটা কিছু অংশ ছিল এই ব্র্যান্ডেজের, সেটাও পুলিশকে দেখায়। পুলিশ তখন মিবেসিকে গ্রেপ্তার করে। আদালতে মামলা ওঠে। মিবেসির পক্ষে যে আইনজীবী সে পরিষ্কার জানায় যে এ তো নিজে থেকে কিছু করেনি, এ তো পরিষ্কার জানিয়েও দিয়েছিল, বলেই দিয়েছিল, তারপরেও যদি কেউ এসে নিজেকে নিজে শেষ করে তাহলে এর কিছু করার নেই। আদালত কিন্তু এসব মানতে চায় না, আর মানবেই বা কেন? তো মিবেসিকে আদালত বলে যে আপনার যাবজ্জীবন সাজা হচ্ছে। যাবজ্জীবন সাজা মানে যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু এই জেলের মধ্যেই থাকতে হবে, কারণ আপনি সমাজের পক্ষে ভীষণ খারাপ একজন মানসিকতার লোক এবং আপনি পুরোপুরি সাইকো। আমরা আর কোনো মানুষের হত্যার দায় নিতে পারি না, তাই আপনাকে কিন্তু জেলেই থাকতে হবে। মিবেসি এখনো জেলেই রয়েছে বার্লিনের। তো কত রকম কিছু ঘটে, অদ্ভুত মানুষ থাকে। পুলিশ যখন এটা তদন্ত করতে যায়, পুলিশ ভাবে যে মিবেসি বা কি ধরনের, আর ব্র্যান্ডেজ যে নিজে এসে নিজেকে হত্যা করতে বলেছিল সেই বা কি ধরনের, এবং তার যে শর্তগুলো ছিল সেগুলো কি অবাক করে দেওয়া শর্ত। এই ঘটনাটা যখন আমি শুনলাম, আমার নিজেরও একটা অদ্ভুত ধরনের ফিলিং হলো যে মানে মানুষ কত বাজে মস্তিষ্কের হতে পারে, কত খারাপ মস্তিষ্কের হতে পারে, কতটা সাইকো হতে পারে, এই ঘটনাটা তার প্রমাণ। চলে আসি আজকে তৃতীয় ঘটনায়। এটা আমাদের ভারতেরই একটি রাজ্য মেঘালয়ের ঘটনা। মেঘালয় আপনারা যারা যারা গেছেন তারা জানেন যে কতটা সুন্দর একটা জায়গা। মেঘালয়তে প্রচুর জলপ্রপাত আছে। আমি বহুদিন আগে মেঘালয়ে গেছি। সেখানে কিছু ঘটনা, কিছু প্যারানর্মাল ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, সেটা নয় আমি অন্যদিনও বলবো আপনাদেরকে। মিজোরামের ঘটনাটা তো আপনারা শুনেইছেন। তো এই মেঘালয়ের এইসব জলপ্রপাতগুলো রয়েছে, খুব সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর। আচ্ছা, মেঘালয়তে কিন্তু একটা ব্যাপার আছে, ওই মেঘালয় রাজ্যটা কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আপনারাও জানেন, আমিও জানি যে মেঘালয়তে এমন দুটো জায়গা আছে যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত অঞ্চল। প্রথমে আমরা চেরাপুঞ্জি জানতাম, এখন সেটা মৌসিনরাম হয়েছে। তাই দুটোই কিন্তু মেঘালয়ের মধ্যেই অবস্থিত। এখন মেঘালয়তে এই যে অঞ্চলগুলো রয়েছে সব সময় বৃষ্টি, সব সময়তেই বৃষ্টি হচ্ছে। তার মানে ভেবে দেখুন যে এখানকার মানুষরা কিরকম অবস্থায় থাকে। আপনি যে অঞ্চলে থাকছেন সেখানে যদি সবসময় বৃষ্টি হয় তাহলে ব্যাপারটা কিরকম হবে। আপনি অফিস করতে যাচ্ছেন মাথায় বৃষ্টি নিয়ে, আপনি শপিং করতে যাচ্ছেন মাথায় বৃষ্টি নিয়ে, আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন মাথায় বৃষ্টি নিয়ে। সমস্ত সময়টাই, সারাটা দিন সারাটা রাত হয় ঝিরঝির করে নালে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। অর্থাৎ এখানকার আবহাওয়াটা ভীষণভাবেই মানে ময়েশ্চারাইজ। তো এই মেঘালয়ের থেকে চেরাপুঞ্জি হচ্ছে 55 কিলোমিটার দূরে একটা অঞ্চল। এই চেরাপুঞ্জির একটা লোকাল নাম আছে, লোকাল নামটা হচ্ছে সোহরা। আজকের যে ঘটনাটা আমি বলবো এই চেরাপুঞ্জিকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটা।
চেরাপুঞ্জিতে একটা জলপ্রপাত আছে, খুব সুন্দর জলপ্রপাত, এবং এই জলপ্রপাতটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত এবং ভারতের প্রথম মানে সবথেকে উঁচু জলপ্রপাত। সব থেকে উঁচু থেকে মানে এই জলপ্রপাতটা, জলটা, ঝর্ণাটা নিচে পড়ছে 340 ফিট উঁচুতে। আচ্ছা, এই যে জলপ্রপাতটা, এটা হচ্ছে এই জলপ্রপাতের কাছে একটা গ্রাম আছে, এই গ্রামটার নাম হচ্ছে রঙ্গিয়ার্থে। গ্রামটার নাম রঙ্গিহার্থে। তো এই গ্রামে এক ভদ্রলোক তার ওয়াইফ মানে তার স্ত্রী এবং তার এক মেয়েকে নিয়ে থাকতেন। ভদ্রলোকের সংসার ভালোই ছিল, চাষাবাদ করে মজদুরি করে ভালোই তার সংসার চলত। ভদ্রলোক এবং তার স্ত্রী বাইরে কাজে যেতেন এবং ওই মেয়েটি, ছোট্ট মেয়েটি, সে তার বাড়িতে বাবা মায়ের যে সংসারটা সেটা সামলাতো, মানে বাড়ির কাজগুলো সে করত। ভীষণ ভালো মেয়েটি ছিল। এক সময় মেয়েটি বড় হয় এবং বড় হওয়ার পর মেয়েটির বিয়ের বয়স হয়, তখন বাড়ি থেকে তার বিয়ের ব্যবস্থা করা হয়। ওই গ্রামেরই একটি ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। ছেলেটি অত্যন্ত ভালো, দুজনেরই দুজনকে পছন্দ হয় এবং বিয়ে হয়। বিয়ের পর এরা খুব ভালোভাবেই থাকে, কিন্তু অনেক সময় হয় না যে বিনা মেঘে বজ্রপাত, ঠিক সেই রকমই এই মেয়েটির জীবনেও হয়। বিয়ের পরেই এদের একটি কন্যা সন্তান হয়, তিনজনে মিলে খুব সুন্দর থাকত। এক সময় এই মেয়েটির হাজবেন্ড বিয়ের 3 বছরের মাথায় মারা যায়, যার ফলে মেয়েটি তখন অথই জলে পড়ে যায়। তখন ও কি করবে বুঝে উঠতে পারে না। একেই তার মেয়ে খুব ছোট, মাত্র 2 বছর বয়স, এবং হাজবেন্ড নেই। তখন সে পেটের যে জ্বালা, সেই জ্বালাটা নিবারণের জন্য বাইরে কাজ করতে যায়, মজদুরি করতে যায়। বাচ্চা মেয়েটা সারাটা দিন বাড়িতেই থাকে। প্রতিবেশী যারা, তারা খুব ভালো ছিল, তারা দেখভাল করত। এইভাবেই চলতে থাকে। এখন এইসব অবস্থার মধ্যে ওই গ্রামের আরেকটি ছেলে, সে কি করে, এই মেয়েটির পাশে তখন দাঁড়ায়। এই মেয়েটির নাম হচ্ছে কালিকাই। কালিকাই অ্যাকচুয়ালি মেয়েটির নাম হচ্ছে লিকাই। এই মেঘালয় অঞ্চলে একটা প্রথা আছে যে সম্মান দেওয়ার জন্য কা কথাটা যুক্ত করে নামের আগে। যেমন আমরা বলি না শ্রীমতী অমুক, শ্রীযুক্ত অমুক, সেরকম ওখানেও কা কথাটা মানে কা ওয়ার্ডটা যুক্ত করা হয় নামের আগে, তাহলে খুব বড় সম্মান দেওয়া হয় মহিলাদের। তো এই মেয়েটির নাম ছিল লিকাই। তা লিকাই যখন বাইরে কাজে যেত, তখন ওই গ্রামের ওই ছেলেটি লিকাইয়ের যে সন্তান, কন্যা সন্তান, তাকে দেখভাল করত। এবং ওই 2 বছরের বাচ্চাটি আস্তে আস্তে বড় হয়। সেও বোঝে যে তার মাথায় বাবার ছায়া নেই, কিন্তু মাই তার জীবনের সব এবং মাই তার পৃথিবী। আশেপাশের গ্রামবাসীরা বা প্রতিবেশীরা তারাও দেখে যে ছেলেটি এই লিকাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, সব রকম ভাবে সাহায্য করতে চাইছে। কিন্তু তারা ইতস্তত বোধ করে প্রথমে। তারপর তারা গিয়ে লিকাইকে একদিন বলে যে এই ছেলেটি যখন তোমাকে সাহায্য করতে চাইছে, তাহলে যখন তোমার সমব্যথী, তুমি একে তোমার জীবনসাথী কেন করে নিচ্ছ না? কারণ তাহলে তো তোমরা ভালো থাকবে।
তোমার সামনে গোটা জীবনটা পড়ে রয়েছে, কখন কি হবে না হবে। বাবা মা তো চিরকাল বাঁচে না। তোমার বাবা মা এখন তোমার সঙ্গে রয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন তারা থাকবেন না, তখন তোমার জীবন কিভাবে চলবে। যাই হোক, লিকাইকে যখন বলে, লিকাইয়ের একটা ব্যাপার ছিল যে যদি বিয়ের পর এই ছেলেটি তার মেয়েকে, মানে লিকাইয়ের যে কন্যা সন্তান, তাকে যদি ঠিকমতো না দেখে, সৎ সন্তান হিসেবে তার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে, এই চিন্তাটা তার মাথায় সবসময় থাকতো। কিন্তু যখন সবাই মিলে চেপে ধরে, সবাই মিলে বলে, তখন লিকাই এই বিয়েতে রাজি হয়ে যায় এবং দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর তিনজনে একসঙ্গে থাকতে শুরু করে। ছেলেটি কিন্তু লিকাইকে ভীষণ ভালোবাসত। একদিন ছেলেটির কাজ চলে যায়। তখন ছেলেটি কি করে, লিকাইকে বলে যে দেখো আমার তো কাজ চলে গেছে, আমি এক কাজ করছি, আমি তাহলে বাড়িটা সামলাচ্ছি, তুমি যেমন বাইরে কাজ করছো বাইরে কাজ করো। তো লিকাই তখন বাইরের কাজকর্মগুলো করে আর ছেলেটি বাড়িটা সামলাতে থাকে, বাড়ির কাজকর্ম করে সামলাতে থাকে, যে পরবর্তীকালে আবার যদি কখনো কাজ পায় তখন সে ওখানে যোগ দেবে। লিকাই বাইরে যায়, ছেলেটি তার সন্তানকে নিয়ে, কন্যা সন্তানকে নিয়ে বাড়িতেই থাকতে শুরু করে। কিন্তু বেশ কিছুদিন চলার পর ছেলেটির হঠাৎ করে মনে হয় যে সে লিকাইকে যতটা ভালোবাসে, লিকাই হয়তো তাকে সেইভাবে পুরোপুরি ভালোবাসাটা দেয় না। মানে তার প্রতি লিকাইয়ের হয়তো পুরো ভালোবাসাটা নেই, সেটা হয়তো ভাগ হয়ে যাচ্ছে তার সঙ্গে এবং লিকাইয়ের যে কন্যা সন্তান তার সঙ্গে, মানে দুজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু যতটা রিটার্ন তার পাওয়ার কথা লিকাইয়ের থেকে, ততটা রিটার্ন সে পায় না। এর ফলে সে ভেতরে ভেতরে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং সে চিন্তা করে যে কি করে আমি এই লিকাইয়ের পুরো ভালোবাসাটা আদায় করব। সেটা চিন্তা করার জন্য সে ভাবে যে এখানে এই মেয়েটি আমার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। ভাবুন, যে মেয়েটিকে নাকি এক সময়, যে বাচ্চা মেয়েটিকে নাকি এক সময় এই ছেলেটি ভীষণ ভালোবাসতো, ভীষণ কেয়ার করত, আজকে সে ওই মেয়েটিকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছে। সে মেয়েটি প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, যদি এই মেয়েটি না থাকে তাহলে তো লিকাই আমাকে পুরোপুরি ভালোবাসবে। তো সে চিন্তা করে। এরপর একদিন লিকাই যখন কাজ সেরে আসে বাড়িতে, দেখে যে গোটা ঘরটা অন্ধকার রয়েছে। লিকাই বলে যে কি ব্যাপার, ঘর অন্ধকার কেন? গ্রামটা এমনই অবস্থায় ছিল যে সেখানে কিন্তু বিদ্যুতের আলো পৌঁছয়নি, সবার বাড়িতে লণ্ঠনের আলোতেই চলত। ছেলেটি বলে যে লণ্ঠনের তেল শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আর জ্বালাতে পারিনি, অন্ধকারের মধ্যেই রয়েছি। লিকাই দেখে ছেলেটা অন্ধকারের মধ্যে কি রান্না করছে। লিকাই বলে যে তুমি রান্না করছো, কি ব্যাপার আজকে? তো ছেলেটি বলে যে মানে ওর হাজবেন্ড যে সে বলে যে তুমি প্রত্যেকদিন এসে কাজ থেকে এসে রান্না করো, আমার এটা খারাপ লাগে, তো আজকে না হয় আমিই করলাম, তুমি এসে বসে যাও, মুখ হাত পা ধুয়ে এসে খেতে বসে যাও। তো লিকাই জিজ্ঞাসা করে মেয়ে কোথায়? বলে ওই প্রতিবেশীর কাছে পাশের রয়েছে। তো ভালো কথা, ও খেতে বসে যায়। তো যখন খেতে বসে, ছেলেটি লিকাইকে ভাত এবং ননভেজ খাবার দেয়। দুজনে মিলে খাওয়া দাওয়া করে এবার খাওয়ার পরে লিকাইয়ের একটা অভ্যাস ছিল সুপারি খাওয়ার। এটা অ্যাকচুয়ালি নর্থ ইস্টে অনেক স্টেটেই এই জিনিসটা আছে, আমি আসামেও দেখেছি। আসামের মানুষরাও কিন্তু পান সুপুরি এইগুলো ভীষণ পছন্দ করে। আমি নর্থ বেঙ্গলে থাকাকালীনও দেখেছি সেখানকার মানুষরাও কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে। তো এই লিকাইও, যদিও সে মেঘালয়তে থাকতো, এও কিন্তু সুপারি খাওয়ার এর একটা অভ্যাস ছিল এবং খাওয়া দাওয়ার পর সে ওই জাঁতি দিয়ে সুপারি কেটে সে খেত।
তো জাঁতি দিয়ে যখন পাশের ঘরে যায়, লিকাই অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে পাশের ঘরে যায়, জাঁতিটা নেয় এবং মানে ও জানতো যে কোথায় থাকে, সে জাতিটা নেয় এবং তার সঙ্গে সুপারিটাও নেয়। নিয়ে ও যখন সুপারিটাকে কাটবে, অন্ধকারের মধ্যে তো কিছু দেখতে পাচ্ছে না, ঘরের বাইরে আসে, উঠোনে আসে এবং তখন চাঁদের আলোতে ও ওটা কাটতে যায়। সুপারিটা কাটতে গিয়ে দেখে যে কিছু একটা শক্ত জিনিস অলরেডি ওই জাতির মধ্যে লেগে আছে। তখন ও ভালো করে চাঁদের আলোতে দেখে যে কি জিনিস লেগে আছে। তখন ও দেখে যে ওখানে একটা ছোট্ট আঙুলের টুকরো। ও ভালো করে আঙুলের টুকরোটা লক্ষ্য করে এবং লক্ষ্য করে ও কিন্তু বুঝতে পারে। সঙ্গে সঙ্গে ও আবার ঘরে যায়। ঘরে গিয়ে ওই যে লণ্ঠনটা সেটা ধরে দেখে যে ওর মধ্যে কিন্তু তেল রয়েছে, অর্থাৎ ওর যে হাজবেন্ড মিথ্যে কথা বলেছিল। তখন ও ওটাকে আলো জ্বালায় এবং হাজবেন্ডকে বলে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? তারপরও পাশের ঘরে যায়, যেখান থেকে সুপরি আর জাঁতিটা নিয়েছিল, পাশের ঘরে যায় এবং গিয়ে ও আগের বার যখন সুপরি আর জাতি নিচ্ছিল তখন ওর পায়ে একটা কিছু জল কিছু লাগে, একটা পিচ্ছিল কিছু লাগে। ও ভালো করে সেই লণ্ঠনের আলো দিয়ে সেখানে দেখে যে সেখানে রক্ত। ও ভেতরে ভেতরে কিছু একটা আন্দাজ করে নেয়। ও গিয়ে বলে, আমার মেয়ে কোথায়? ওর হাজবেন্ড চুপ করে রয়েছে। বলছে, তুমি যে রান্নাটা করেছো, কি রান্না করে খাওয়ালে মাকে? হাজবেন্ড কিন্তু চুপ। লিকাই বুঝতে পারে যে ও কি খেয়েছে এবং সমস্ত ঘটনাটা ওর চোখের সামনে চলে আসে। ও কি করবে তখন ভাবতে পারছিল না। ও বাড়ি থেকে শটান বেরিয়ে যায়, রাস্তা দিয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ছুটতে থাকে। ও মানে বুঝতে পারছে না যে তখন কি করবে, ও কিভাবে কি করবে। ওর একটা ফিলিং হচ্ছে ভেতরে, সমস্তটাই ও বুঝতে পারছে, কিন্তু ও পরবর্তী অবস্থায় কি করবে সেটাও বুঝতে পারছে না। এবং ভেতর থেকে ওর একটা কান্না আসছে, সে ফুপিয়ে কাঁদছে আর চিৎকার করতে করতে রাস্তা দিয়ে ছুটতে ছুটতে সমস্ত গ্রামবাসীরা দেখছে। ওরা ভাবছে যে কি হলো ব্যাপারটা। ছুটতে ছুটতে একটা জায়গায় এসে, সেই রাস্তা শেষ, আর কিছু করার নেই, লিকাই কাঁদছে অঝরে এবং সে দেখে যে সে একটি জলপ্রপাতের সামনে এসছে এবং সেখান থেকে সে ভাবে যে আমি যে জিনিসটা ভেতরে নিয়েছি, এটা আমি কি জিনিস নিয়েছি? আমার তো এটা নেওয়া উচিত ছিল না, আমি একজন মা, আমি কি করে এটা নেব? বলে ও ওপর থেকে ঝাঁপ দেয় নিচে, দিয়ে নিজেকে শেষ করে দেয় যে আমার এই জীবন, আমার এই শরীর আমি আর রাখতে পারবো না, আমি এমন একটা বাজে কাজ করে ফেলেছি। অজান্তে হোক, তবু তো আমি এমন একটা জিনিস আমার ভেতরে নিয়ে নিয়েছি, এটা আমার পক্ষে, এরপরে আমার পক্ষে আর এই শরীর ধারণ করে রাখা সম্ভব নয়। ও লাফ দেয় এবং তারপর থেকেই এই জলপ্রপাতটার নাম হয় নো কালিকাই জলপ্রপাত। তো আজও এই জলপ্রপাতের কাছে এই রকম কান্নার শব্দ শোনা যায়, ফুপিয়ে ফুপিয়ে কান্না, ডুকরে কেঁদে ওঠা, এই শব্দ শোনা যায়। তা যাই হোক, লিকাই যখন ওখানে পড়ে যায় তখন গ্রামবাসীরা এটাও দেখে এবং তারা সবাই গিয়ে ওই ছেলেটিকে ধরে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জেরা করতেই ছেলেটি বলে দেয় যে ওই বাচ্চা মেয়েটিকে সে মেরে ফেলে টুকরো করে তার মাথাটা এবং শরীরের কিছু অংশ সে নদীতে ভাসিয়ে দেয় এবং বাকিটা দিয়ে সে ওই রান্না করে। তো
এটা মেঘালয়ের একটা ঘটনা গেল। একজন মা, সে তার সন্তানকে কত ভালোবাসে। মা মাত্রই তো এরকম, আমরা তাদের সন্তান, আমরা তাদের শরীরেরই অংশ। তাই একজন মা কখনোই তার সন্তানকে, তার সন্তানের কখনো খারাপ চাইবে না। মন ভার করে দেওয়া একটা গল্প বা একটা ঘটনা। চলে আসি আজকে শেষ ঘটনায়। আশা করি এই ঘটনাটা আপনাদের মনটাকে একটু ভালো করবে। এই ঘটনাটা ব্যাঙ্গালোরের ঘটনা। সাহিল এবং তানিশা দুজনে ব্যাঙ্গালোরে থাকে। হ্যাপি কাপল, খুব ভালো, দুজনের মধ্যে ভালো বন্ডিং, বেশ মজায় থাকে, আনন্দ করে থাকে, এদের বিবাহিত জীবন খুব সুন্দর কাটতে থাকে। তা একবার সাহিল, ওর একটা মুম্বাইতে কাজ পড়ে। মুম্বাইতে কাজেও যায়। যাওয়ার পর অফিস থেকে যে দিনটা দিয়েছিল, মানে যত দিনের কাজ দিয়েছিল তার অনেক আগেই ওর কাজটা শেষ হয়ে যায়। তো সাহিল চিন্তা করে যে আমার তো কাজ শেষ হয়ে গেছে, তানিশা তো কোনোদিনও মুম্বাই দেখেনি, এক কাজ করে ওকে আমি ডেকে নিই। তো দুজনে মিলে একটু মুম্বাইতে ঘুরবো, তারপর ফিরে যাব ব্যাঙ্গালোর। ও তানিশাকে মুম্বাইতে ডাকে, বলে যে তুমি ট্রেনে চলে এসো, আমি তোমাকে এখান থেকে পিক আপ করে নেব, তারপরে কয়েকদিন কাটিয়ে নেব, ফিরে যাব ব্যাঙ্গালোর। তানিশার তো খুব মজা। ও ব্যাঙ্গালোরে স্টেশন থেকে ওঠে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনে উঠে ওর বাড়ির, তানিশার নিজের বাড়ির যে লোকজন তারা ওকে ছাড়তে আসে ওখানে। ট্রেনে ওঠার পর ওর যে সিটটা পড়েছিল তার সামনে দুজন মেল, মানে পুরুষের সিট পড়েছিল, দুজন যুবকের সিট পড়েছিল। তা এখন যারা দূরপাল্লায় যায় বা দূরের জার্নিগুলো করে তারা জানেন যে প্রথমে আমরা যখন ট্রেনে কিংবা বাসে উঠি তখন মানুষের সঙ্গে আমাদের খুব একটা যোগাযোগ তো থাকে না, নতুন সবাইকে দেখি, তখন তাদের সঙ্গে আমরা বিশেষ কথা বলি না। কিন্তু আস্তে আস্তে যত সময় যায়, দু একটা কথা বলতে 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 তাদের সঙ্গে আমরা ইউজ টু হয়ে পড়ি এবং ভালোভাবে ঠিকঠাক মতন তাদের সঙ্গে বাকি সফরটায় আমরা গল্প করতে করতে কাটিয়ে দিই। তো তানিশার ক্ষেত্রেও সেরকমই হয়েছিল। প্রথমে তানিশা এই ছেলে দুটোর সঙ্গে তেমন একটা কথা বলছিল না। পরবর্তীকালে এই ছেলেগুলোর সঙ্গে দু একটা কথা বলতে বলতে, হাই হ্যালো করতে করতে তানিশা এদের সঙ্গে ভালোই কথা বলতে শুরু করে। এখন অনেক দূরের জার্নি, তো অনেক দূরের বলতে একটা রাতের তো জার্নি অবশ্যই। তো তানিশা তখন এদের সঙ্গে বেশ কথা বলে, কথাবার্তা বলার পর এতটাই মশগুল হয়ে যায় কথা বলতে বলতে যে তানিশার কিছু খেয়ালই থাকে না। তো এই ছেলেগুলো নিজেরা নিজেদের খাবার খাচ্ছিল, তানিশাও নিজেদের খাবার খাচ্ছিল। এরই মধ্যে ছেলেগুলো তানিশাকে দু একবার চা খাওয়ার অফার করে। তানিশা রাজি হয়নি। অবশেষে যখন ইন্টারাকশনটা বেড়ে যায় তখন আরও একবার ছেলেগুলো বলে, তানিশা তখন রাজি হয়ে যায়। মুম্বাইও বেশি দূরে নয়, আর হয়তো ঘন্টা দেড় দুয়েকের রাস্তা। তানিশাকে এরা চা দেয় এবং তানিশা চাটা খেয়ে নেয়। চা খাওয়ার খানিকক্ষণ বাদে তানিশা কিন্তু অজ্ঞান হয়ে যায়। যখন ওর হোশ আসে তখন ও দেখে যে ও ট্রেনে নেই, ও একটা গাড়ির মধ্যে শুয়ে আছে এবং গাড়িটা চলছে। ও এতটাই ঝিম ধরেছিল শরীরে যে ও ঠিকমতো উঠে বসতে পারছিল না। ওই অবস্থাতেই ও একবার জিজ্ঞাসা করে কোনো রকমে
যে আমি কোথায়, আমি গাড়িতে কেন, আমার তো ট্রেনে থাকার ব্যাপার ছিল, কথা ছিল। তো তখন ওই ছেলে দুটো দেখে যে, মানে তানিশা দেখে যে ওই ছেলে দুটো ওই গাড়িতে রয়েছে এবং অন্য একজন মানুষ সে গাড়িটা চালাচ্ছে। ছেলে দুটো তখন তানিশাকে বলে, তুমি চুপ করে থাকবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু আমরা খুন করে দেব। তা তানিশার বলারও তেমন একটা শক্তি ছিল না। তানিশা আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু ও বুঝতে পারে, ওর যে মানে ফিলিংটা ছিল তাতেও বুঝতে পেরে গেছিল, তার ওর ব্রেন বুঝে গেছিল যে ও একটা কিছু ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। একটা সময় তানিশার হুঁশ আসে। তখন ও দেখে যে ওই ছেলেগুলো তানিশাকে একটা জায়গায়, একটা বাড়ির সামনে এনে ওদের গাড়িটা দাঁড় করায় এবং ওই যে ড্রাইভারটি, যে নাকি গাড়িটা চালাচ্ছিল, সে তানিশাকে মুখের মধ্যে বেশ 2-4টে চড় থাপ্পড় মেরে ওকে তুলে দেয়। এবার এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এই ছেলেগুলো আসলে তানিশাকে নিশ্চয়ই ওই চায়ের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল এবং সেটা খেয়েই তানিশা অজ্ঞান হয়ে গেছে। এইবার যখন নাকি তানিশাকে ওখানে আনা হয়, ওই বাড়ির ভেতরে ঢোকানো হয়, তানিশা বাড়িটা দেখেই বুঝতে পারে যে ও কোথায় চলে এসছে। ছেলেগুলো ওই বাড়িতে একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলে এবং তানিশা দেখে যে ওই ভদ্রমহিলা বলাটা ঠিক হবে কিনা জানি না, ওই মহিলা ওই ছেলেগুলোকে কিছু টাকা দেয়, ছেলেগুলো ওখান থেকে চলে যায়। তানিশার কিন্তু পুরো ব্যাপারটা এবার বুঝে যায় যে ও মুম্বাইতে একটা রেড লাইট এরিয়ার কোনো কোঠা বাড়িতে ওকে ছেলেগুলো বিক্রি করে দিয়ে চলে গেল। এদিকে সাহিল তানিশার জন্য স্টেশনে অপেক্ষা করছে। আগের দিন ট্রেনে উঠেছে, পরের দিন ও স্টেশনে নামবে। তানিশা যেহেতু মুম্বাইতে কিছু চেনে না, সাহিল ওখান থেকে ওকে নিয়ে চলে যাবে। তানিশার বাড়ির লোকরা বলে যে হ্যাঁ এই সময় আমরা তুলে দিয়েছি, কিন্তু ট্রেন চলে যায়, তানিশা আসে না। সাহিল কি করবে বুঝতে পারে না, বাড়িতে যোগাযোগ করে, কোনো খবর নেই। যার ফলে সাহিল কি করে, ওখানে থানায় গিয়ে কমপ্লেন করে, যে এফআইআর করে যে এরকম আমার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না, আপনারা ব্যবস্থা নিন। তানিশা যখন ওই বাড়িতে থাকে, ও যে ট্র্যাপে পড়েছে সেটা বুঝতে পারে এবং ওই যে মহিলা, সেই মহিলা তানিশাকে বলে, মেয়ে শোনো, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি এই বাড়ির আদব কায়দাগুলো জেনে নাও। তানিশা তখন ওই মহিলাকে বলে যে আমি, আমার হাজবেন্ড সাহিল, আমি এখানে এসছিলাম বেড়াতে, এরা আমাকে জোর করে নিয়ে আসে, আপনি প্লিজ আমাকে এখান থেকে ছেড়ে দিন। অনেক কাকুতি মিনতি করে, কিন্তু ওই মহিলা তো ছাড়তে চায় না। পরিষ্কার বলে দেয় যে তোমাকে 45,000 টাকার বিনিময়ে ওই ছেলেগুলো আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে, তা তোমার ওপরে যখন আমি টাকা লাগিয়েছি সেই টাকা তো আমাকে উসুল করতেই হবে, কিছু করার নেই, তোমার বাকি জীবনটা এখানেই কাটবে। তানিশা কিছুতেই রাজি হয় না, চলতে থাকে অত্যাচার। এরকম ভাবে চলতে চলতে একটা সময় 15 দিন এইভাবে কেটে যায়। কিছুতেই তানিশাকে ওরা রাজি করাতে পারে না এবং তানিশাও পরিষ্কার বলে যে আমাকে যদি কোনো খারাপ কাজ আপনারা করাতে চান, আমি কিন্তু নিজের জীবনকে শেষ করে দেব। কিন্তু ওই মহিলার এতে কিছু আসে যায় না, সে বারবারই তানিশাকে অ্যাপ্রোচ করতে থাকে এবং পরবর্তীকালে যখন দেখছেন, ওই মহিলা যখন দেখেন যে তানিশা কিছুতেই রাজি হয় না, তখন উনি জোরপূর্বক বলে যে বাকি যারা আছে ওখানে তাদেরকে বলে যাই ওকে রেডি কর, ওর আজকেই গ্রাহক আসবে, আজকেই ওর
যা কিছু হবার হবে, শুরু হবে আজকের জীবন। কিন্তু যখন নাকি তানিশা এই কথাটা শোনে, ও ভাবে যে যাই হোক, আমি নিজেকে শেষ করে দিলেও আমি কিন্তু এরকম নোংরা কাজ করব না। ভীষণ অসহায় মনে হয় ওর নিজেকে। এরপর ওকে সাজিয়ে দেওয়া হয়, ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে এক গ্রাহক সেই ঘরে ঢোকে। সেই ঘরে ঢোকার পর তানিশা তখন ওই গ্রাহকের কাছে হাত জোর করে কান্নাকাটি শুরু করে এবং বলে যে আপনি আমাকে দয়া করুন, আমার সঙ্গে আপনি প্লিজ কোনো নোংরা কিছু করবেন না। সমস্ত ঘটনাটা তানিশা ওই গ্রাহককে বলে। যাই হোক, সেই লোকটি হয়তো কোনো ভালো কাজ করেছিল কিংবা তার মানসিকতা হয়তো ভালো ছিল। সেই লোকটি তখন তানিশাকে আশ্বস্ত করে বলে যে ঠিক আছে, আমি কিছু করব না, কোনো অসুবিধা নেই, আমি হেল্প করব তোমাকে। তানিশা তখন বলে যে আপনি আপনার মোবাইল ফোনটা দিন, আমি আমার হাজব্যান্ডকে ফোন করব। লোকটি মোবাইল ফোনটা দেয়, তখন তানিশা ওর হাজব্যান্ডকে ফোন করে ওখান থেকে। এদিকে সাহিল তো ভীষণ মানে কি বলবো, ওর মাথা খারাপ হয়ে গেছে, তানিশাকে পাচ্ছে না, কোথায় গেল, ব্যাঙ্গালোর থেকে উঠলো, মুম্বাইতে নামেনি, পুলিশকে কমপ্লেন করেছে, তাও কোনো খবর টবর নেই কিছু। সেরকম সময় সাহিলের মোবাইলে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। সাহিল ফোনটা ধরে ও তানিশার গলা শুনতে পায়। তানিশার গলা শোনার পর দুজনেই তো মানে ভীষণ আবেগে জড়িয়ে যায়, কান্নাকাটি করে। তো তখন তানিশা বলে যে আমি এরকম একটা কোঠি বাড়িতে রয়েছি মুম্বাইয়ে। সমস্ত ঘটনাটা সাহিলকে বলে এবং একজন ভদ্রলোক আমাকে হেল্প করেছেন, যার ফলে আমি তোমাকে ফোন করতে পারছি। এই যে লোকটা, ভদ্র কিনা জানি না, এই লোকটা যেহেতু ওখানে আসতো, বারবার আসতো ওই বাড়িতে, তাই এই বাড়িটার অ্যাড্রেস কি এবং কোথায় সেটা সে জানতো। তানিশা তো আর জানতো না, কারণ ও যেই অবস্থায় এসছে ওর জানার কথাও নয়, আর মুম্বাই তো ও দেখেইনি। তো এই লোকটা তখন ডিটেল অ্যাড্রেসটা সাহিলকে বলে। এইবার সাহিল চিন্তা করে, ফোন কেটে যায়, সাহিল চিন্তা করে যে ও যদি পুলিশকে ইনফর্ম করে এবং পুলিশের সঙ্গে যদি এই কোঠি বাড়ির যোগাযোগ থাকে, তাহলে পুলিশ তো আগে জানিয়ে দেবে। তাহলে হয় তানিশাকে এখান থেকে নিয়ে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দেবে ওরা, কিংবা হয়তো তানিশার ওপর অত্যাচার করে দেবে। তাই কি করবে সাহিল বুঝতে পারে না। ও তখন ঠিক করে যে ও নিজেই ওখানে গ্রাহক সেজে যাবে। ওই অ্যাড্রেস ধরে ও গ্রাহক সেজে ওখানে যায়। যাওয়ার পর ওপরে যখন ওঠার পর ওই মহিলা একটির পর একটি মেয়ে সাহিলের সামনে আনে। সাহিল সবাইকে নাকচ করতে থাকে। করতে করতে অবশেষে ওই মহিলা তানিশাকে ওখানে আনে। এখন ওই যে লোকটি, আগের যে গ্রাহক লোকটি ছিল, যাকে নাকি তানিশার ঘরে ঢোকানো হয়েছিল, সে লোকটি ততক্ষণে চলে গেছে। যখন তানিশাকে সামনে আনে, সাহিল তখন তানিশাকে পছন্দ করে এবং তখন একটি ঘরের মধ্যে সাহিল এবং তানিশা দুজনে চলে যায়। যাওয়ার পর এতদিন বাদে দুজনে দুজনকে দেখা এবং এই রকম পরিস্থিতিতে দেখা, ফোনের মধ্যে যা আবেগ, যা কান্না, সে তো হয়েছিলই। এইখানে দুজনে দুজনকে জড়িয়ে ধরে এবং বাকিটা আপনারা বুঝতেই পারেন যে কি ধরনের আবেগ তাদের মধ্যে কাজ করছিল। কিন্তু এরপর নিজেদের সম্বিত ফিরে পেয়ে সাহিল বলে যে এই জায়গাটার থেকে বেরোনোটা আগে দরকার। কিন্তু এমন একটা পরিস্থিতি, আমি তোমাকে বাইরে এইভাবে নিয়ে যেতে পারবো না, তাহলে আমরা বেরোতে পারবো না, আমাকে মেরে দেবে, তোমাকে যা করার করবে। সাহিল তখন নিজের মগজ লাগিয়ে মুম্বাইতে যে মানে
পুলিশ কন্ট্রোল যেটা আছে, মুম্বাইয়ের যে পুলিশ কন্ট্রোল রুম, সেখানে ফোন করে এভরিথিং ডিটেলে বলার পর সাহিল বলে যে আমরা হেল্প চাইছি, আপনারা আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে লোক আসে এবং এই বাড়িতে এসে প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজে অবশেষে সাহিলদেরকে ওই ঘর থেকে উদ্ধার করে। সাহিল এবং তানিশা ওখান থেকে উদ্ধার হয়, এবং শুধু তানিশা নয়, তানিশার মতন অনেক নাবালিকা সেখান থেকে উদ্ধার হয়। তারাও কিন্তু আজ এই তানিশার জন্যই বাইরে বেরিয়ে আসে, যাদেরকে নাকি এই ধরনের কিছু দালাল কোনো রকম ভাবে এখানে এনে তুলেছিল এবং তাদের ওপর অত্যাচার হতো। এরপর সাহিল এবং তানিশা দুজনে কিছু ফর্মালিটিস কমপ্লিট করে পুলিশের কাছে করে তারা ব্যাঙ্গালোরে ফিরে যায়। এখন তারা ভালোই আছে, কিন্তু তানিশা এখনো মুম্বাইয়ের নাম শুনলে ভয় পায়। ও হয়তো আর কোনোদিনও মুম্বাইতে যাওয়ার কথা বলবে না। তো তানিশা ওর 15 দিনের লাইফে ব্যাঙ্গালোর থেকে মুম্বাইতে এসে 15 দিনের যে জীবনটা কাটিয়েছে, সেই জীবনটা ওকে একটা শিক্ষা দিয়ে গেছে এবং আমাদের কাছেও একটা দৃষ্টান্ত রেখে গেছে যে ট্রেনের মধ্যে কিংবা বাসের মধ্যে কেউ কিছু দিলে আমরা যেন সেটা না খাই, বা এমন অবস্থায় না চলে যাই গল্প করতে করতে যে নিজেদের হুঁশটাও আমাদের না থাকে। আজকে সাহিল এবং তানিশা ভালো আছে, তানিশার আব্রু রক্ষা হয়েছে, দুজনের সংসার আজকে খুব ভালো জায়গায় রয়েছে। এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি, ওদের কাছে তো অবশ্যই। এবং আমরা এখান থেকে একটা খুব বড় শিক্ষাও নিলাম। তো আজকে এই 4টে ঘটনা আপনাদের জন্য ছিল। আগামী সময় যখন আসবো আরো কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো, জানাবো।